নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তো এই শুভ কামনা নিয়ে এসে শুরু করি জ্যোতির্ময় জ্যোতির্বিজ্ঞান এক মোহাম্মদ আখতারুজ্জামানের আম, কি বলবো, লেখা এই বইটা থেকে পরবর্তী যে জ্যোতির্বিজ্ঞানের পরবর্তী কোনো একটা বিষয় আমরা জেনে নেব। এর সম্পাদনা করেছেন KM সারিয়াতুল্লাহ, প্রুফ রিডিং করেছেন রৌনক সাহরিয়ার, আর নামকরণ করেছেন মোহাম্মদ ইশতিয়াক রহমান। কভার ডিজাইন করেছেন, মানে প্রচ্ছদের আঁকিবুঁকি কেটেছেন রাকিব হোসাইন। তো এসো শুরু করি। আচ্ছা, আজকে পড়ব ব্লাড মুন, মানে রক্তাক্ত চাঁদ বা রক্তাক্ত রক্তিম চন্দ্রিমা, যাই বলো, সুন্দর নাম তাই তো? তাহলে এসো জেনে নিই রক্তাক্ত চন্দ্রিমা কে, বা রক্তিম চন্দ্রকে। তো ব্লাড মুন সুপ্রাচীন কাল থেকে মানুষের মনে জাগা প্রশ্নের উত্তর খোঁজার জন্য দাঁড় করানো হয়েছিল নানা ধরনের ব্যাখ্যা। হোক সে মহাজাগতিক কিংবা বাস্তব জীবন ঘনিষ্ঠ, তেমনই এক ঘটনার নাম চন্দ্রগ্রহণ। আজকের মুহূর্তে দাঁড়িয়ে সহজেই বলে দেওয়া যায় চন্দ্রগ্রহণ কেন হয়। চন্দ্রগ্রহণ কেন হয় সে তো বলে দেওয়া যায়, কিন্তু কিভাবে হয় সঠিক ব্যাখ্যা আমাদের হাতের মুঠোয়। কিন্তু আজ থেকে বহু বছর আগের সভ্যতাগুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ তাদের কাছে কোনো কোনো সহজ ব্যাপার বা স্বাভাবিক ব্যাপার ছিল না। ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য। বিভিন্ন জাতি বিভিন্নভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছে চন্দ্রগ্রহণকে। ইনকাদের কাছে চন্দ্রগ্রহণ আসতো এক ভয়াল রূপ নিয়ে। চন্দ্রগ্রহণ শুরু হলে যখন পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করা শুরু করত, তখন তারা মনে করত যেন একটি জাগুয়ার চাঁদকে গিলে ফেলছে। তাদের বিশ্বাস ছিল জাগুয়ারটি চাঁদকে খেয়ে ফেলার পর পৃথিবীকে আক্রমণ করবে। তাই জাগুয়ারের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তারা এক অভিনব উপায় অবলম্বন করত। ইনকারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত যাতে ভয় পেয়ে জাগুয়ারটি চলে যায়। তাদের পোষা প্রাণীদের দিয়ে আওয়াজ করাতো তারা। গ্রহণ যতক্ষণ স্থায়ী হতো ততক্ষণ চলতো তাদের এই আচার। যখন ধীরে ধীরে চাঁদ নিজের অবস্থায় ফিরে আসতো তখন তারা ধরে নিত তাদেরকে ভয় পেয়ে জাগুয়ারটি পালিয়েছে। এভাবে পৃথিবী রক্ষা পেত। ট্রিনিটি নদীর কোল ঘেঁষে উত্তর ক্যালিফোর্নিয়ায় বাস করে এক ধরনের উপজাতি। এদের বলা হয় হুপা। হুপা উপজাতির বিশ্বাস মতে চাঁদের 20 জন স্ত্রী, 20 জন স্ত্রীর পাশাপাশি চাঁদের রয়েছে অনেক পোষা প্রাণী। এই পোষা প্রাণীদের মধ্যে রয়েছে পাহাড়ি সিংহ এবং পাহাড়ি সাপ। এরা আবার অনেক ক্ষুধার্ত। চন্দ্র যখন এদের খাবার জোগাড় করতে পারে না, তখনই তারা আক্রমণ করে চাঁদকে। রক্তাক্ত হয়ে যায় চাঁদ। স্বামীর রক্তাক্ত এই অবস্থা দেখে ছুটে আসেন তার 20 জন প্রিয়তমা। বহু কষ্টে ক্ষুধার্ত প্রাণীদের হাত থেকে বাঁচানো যায় চাঁদকে। ধীরে ধীরে গ্রহণ শেষ হয়, চাঁদ হয়ে ওঠে সুস্থ। চীনের পুরাণ অনুসারে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ ঘটার জন্য দায়ী একটি স্বর্গীয় কুকুর অথবা ড্র্যাগন। এই ড্র্যাগনটি যখন চাঁদকে গিলে নেয় তখনই গ্রহণ শুরু হয়। এই অবস্থায় ড্র্যাগন তাড়িয়ে চাঁদকে মুক্ত করার জন্য চীনারা
বাদ্যযন্ত্র বাজানো শুরু করত। বাদ্যযন্ত্রের বাজনার তীব্রতার তাণ্ডবে একসময় ড্রাগনটি পালিয়ে যেত। চন্দ্র শোভা পেত আগের মতোই। হিন্দু পুরাণ মতে রাহু নামক অসুর যখন ছদ্মবেশে দেবতাদের আসরে অমৃত পান করতে যায়, তখন চন্দ্র ও সূর্য তার ছদ্মবেশ চিনে ফেলে। রাহুর এহেন অপরাধের জন্য ব্রহ্মা তার মাথা থেকে ধড় আলাদা করার আদেশ দেন। কিন্তু ততক্ষণে রাহু অমৃত পান করে ফেলার কারণে রাহু জীবিতই থেকে গেল, কিন্তু মাথা ও দেহ বিচ্ছিন্ন হিসেবে। তখন থেকেই রাহুর সাথে সূর্য চাঁদের বৈরিতা। এই বৈরিতার ফলশ্রুতিতে রাহুর মস্তক ভাগ যখন প্রতিশোধ নেয়ার জন্য সূর্য চন্দ্রের কাছে ছুটে যায়, তখন সূর্য চাঁদকে গিলে ফেলার চেষ্টা করে। কিন্তু রাহুর তো পেট নেই, তাই সূর্য চাঁদ গিলে ফেললেও সেগুলো গলার কাটা অংশ দিয়ে বেরিয়ে আসে। এই মুখে নেওয়া থেকে বেরিয়ে আসা সময়টাকেই হিন্দু পুরাণে গ্রহণ বলা হয়। আচ্ছা, এ তো বিভিন্ন পুরাণ হিসাবে ইনি সংকলন করেছেন। এখানে একটুখানি শোধরানোর দরকার আছে। হিন্দু পুরাণ অনুযায়ী যে কাহিনী ছিল সেখানে এরকম ছিল যে সমুদ্র মন্থন হচ্ছে, রাক্ষস মানে সুর অসুর দুজনেই দৈত্য, সুর অসুর মন্দার পর্বতকে কী বলে এটাকে, হ্যাঁ, বিষ্ণুর কুর্মা অবতার, তার ওপরে তার ওপরে মন্দার পর্বত, কে যেমন তাকে অক্ষিদণ্ড হিসেবে ব্যবহার করে শেষনাগকে তার উপরে রজ্জু হিসাবে, যেমন সেই ঘোল মানে দুধ থেকে দই মাখন বার করা হয় না, দই থেকে ছেঁচে ছেঁচে সেইভাবে সেই ঘাঁটার জন্য যে আমি নামটা বলতে পারছি না, সেই লাঠি হিসাবে যেমন ডাল ঘুঁটনি হয়, সেই রকম মাখন বার করার জন্য তো দইয়ের উপরে সেই একটা লাঠি দিয়ে ঘোরানো হয় সেই সেন্ট্রিফিউগাল ফোর্সে। সেই রকমভাবেই কী হয়েছিল যে কী বলে ওটাকে, শেষনাগকে জড়িয়ে দিয়ে একদিকে দৈত্যরা, একদিকে দানবেরা খুব জোরে, এই অসুর এবং দেবতা দুজনেই খুব জোরে জোরে ওটাকে টানছিল একদিকে। তা ধীরে ধীরে যখন সমুদ্র মন্থন শুরু হয়, সেই সমুদ্র মন্থন থেকে একে একে অনেক কিছু ওঠে। প্রথমে তো হলাহল, কারণ সাপকে ধরে তুমি টানছো, তার পেট থেকে তো বাবা বিষ বেরোবেই। তা প্রথমে হলাহল এলো, সেটা শিব ঠাকুর খেয়ে নিলেন, নিজের গলায় অবধি রাখলেন। তারপরে একে একে মা লক্ষ্মী, এই ঐরাবত এলো, তারপরে অনেক কিছু, পারিজাত এলো, এরমভাবে শেষে মা লক্ষ্মী এবং শেষ পর্যন্ত ধন্বন্তরী হাতে অমৃতের পাত্র নিয়ে এলেন। অমৃত এরকম ছিল যে যেই খাবে সে অমর হয়ে যাবে। তো এখানে একটা মজাদার জিনিস হচ্ছে যে এই অমৃত কে দেবে, কাকে দেবে, তখন নারায়ণ বলছেন যে নারায়ণ তার নিজেকে মোহিনী রূপে, আমার যদি ঠিক মনে থাকে, হ্যাঁ, মোহিনী রূপ ধারণ করেন এবং তিনি দুজনকেই সমভাবে মানে তিনি বলেন যে দুজনকেই তিনি সমানভাবে ভাগ করে দেবেন, দৈত্য এবং দেব এবং দৈত্য দুজনকেই, মানে সুর অসুর দুজনকেই তিনি ভাগ করে দেবেন। কিন্তু জিনিস হলো যে তিনি তার মতো করে বুঝে তিনি দৈত্যদেরকে মানে অসুরদেরকে তিনি আর কী বলে ওটাকে, অমৃত দেননি। তো সেটা রাহু ধরতে পেরে যান। তো তখন তিনি দেবতার ছদ্মবেশে চলে আসেন। দেবতার ছদ্মবেশে এসে দেবতাদের যে সারণী তাতে বসে পড়েন। তো প্রথমে তো উনি বুঝতে পারেননি, নারায়ণ মানে মোহিনীরূপী নারায়ণ বুঝতে পারেননি, তো উনি দিয়ে ফেলেন। তা দিয়ে ফেলতে
রাহুর হাত থেকে, মানে রাহু যে অমৃত পান করে সেই অমৃত তার মধ্যে চলে যায়। আর সেই সময়, আচ্ছা এখানে একটা মজাদার জিনিস, তার হাত থেকে ওই যে যখন অমৃত হাতে করে অঞ্জলি নিয়ে উনি পান করছিলেন, তখন তার হাত থেকে 2 ফোঁটা অমৃত মাটিতে পড়ে, মানে নিচে পড়ে যায়। এবং বলা হয় এই যে রসুন আর পেঁয়াজ, দোজ আর দ্য নেক্টার, সেই অমৃতর 2 ফোঁটা থেকে এই রসুন এবং পেঁয়াজ তৈরি হয়েছে। তো যাই হোক, তা তখন মোহিনী যখন ধরতে পেরে যান, এই যে সূর্য এবং চন্দ্র ওরা ধরতে পেরে যান, তখন মোহিনী মানে নারায়ণ বলেন, তখন নারায়ণ সঙ্গে সঙ্গে ওর গলা কেটে দেয় সুদর্শন চক্র দিয়ে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তো কী হয়েছে, পুক করে বাবা সমস্ত অমৃত তো চলে গেছে, যার ফলে রাহু গলা কাটা অবস্থায়, রাহুর মুন্ডুটা হচ্ছে গলা অবধি রয়েছে, আর বাকি যে দেহটা সেটাকে বলা হয় কেতু। তো এই হলো পুরাণের কাহিনী। চলো এবার আমরা দেখে নিই। হ্যাঁ, অবশ্যই এটা একটা জিনিস যে দেয়ার ওয়াজ আ স্টে টাইম, সেইটা কিন্তু এখানে অবজার্ভ করা হয়। তাই যেটা বলছে, রাহুর মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে বেরোতে গিয়ে একটা সার্টেন সময় লাগে। সেটা তুমি বাদ্যি বাজাও বা ঢেড়া পেটাও, তাতে কিছু হবে না। দেয়ার ইজ এ টাইম, একটা সার্টেন টাইম, দেয়ার ইজ এ পজ। তো ওই মহাজাগতিক ঘটনাটা ঘটানোর জন্য। আচ্ছা, আমার একটা ছোট টিপ্পণী আছে, আমি না বলে পারছি না। এই যে খুব ঢ্যাঁড়া পেটানো হচ্ছে, কেউ কাউকে খেয়ে ফেলছে, এই খেয়ে ফেলাটা কনসেপ্টটা কমন এখনও পর্যন্ত জানছি। কিন্তু এই যে এর আগে অবধি ইনকা বলো, চীন বলো, যাই বলো, খুব যেভাবেই হোক এদের মধ্যে একটা রয়েছে যে এরা খুব কারা নাকাড়া বাজিয়ে, মানে আওয়াজ করে এরা ভয় পাওয়াচ্ছে। এর পেছনে হয়তো একটা আত্মরক্ষার কারণও থাকতে পারে। চন্দ্রগ্রহণ মানেই হঠাৎ করে হচ্ছে, তখন তো তারা হিসেব জানতেন না। তো জানতেন কি না আমরা জানি না, মোটামুটি তারা এটা জানতেন যে পশু পাখিরা কিন্তু এই অন্ধকার জিনিসটাকে জানে না, যে কেন হঠাৎ করে হলো। তো যার ফলে তাদের মধ্যে একটা কিন্তু খুব বড় বলতে পারো দোলাচাল তৈরি হবে, তারা উত্তেজিত হয়ে পড়বে, কেউ ভয় পেয়ে যাবে। সেটা কিন্তু জানোয়ার হিসাবে এইভাবে বলছি, কিন্তু সত্যি সত্যি আমরা প্রাণী বা জীবজগতে জন্তু হিসাবে কিন্তু খুব দুর্বল। শারীরিক দিক থেকে বলো, সেইভাবে দেখতে গেলে আমরা কিন্তু অনেক দুর্বল। বুদ্ধি আছে, আমাদের বুদ্ধি তৈরি হয়েছে পরে, তো সেই জন্য আমাদের আত্মরক্ষারও দরকার। তো তখনকার যারা আদিবাসী, তারা এটা হয়তো দেখেছিলেন যে হ্যাঁ, আওয়াজ করলে বাকি জন্তু জানোয়ারেরা ভয় পেয়ে চলে যায়, তাই জন্য হয়তো এত আওয়াজ। যাই হোক, আমরা রক্তিম চন্দ্রে ফিরে আসি। এছাড়াও আরও অনেক উপকথা আছে। মেসোপটেমিয়ানরা চন্দ্রগ্রহণকে তাদের রাজার প্রতি অসম্মান মনে করত। রাজাকে লুকিয়ে রেখে অভিনব উপায়ে চন্দ্রগ্রহণের সময়টি অতিবাহিত করত তারা। এ সময় আসল রাজাকে তারা লুকিয়ে রাখত, অথবা সাধারণ নাগরিকের বেশভূষায় সজ্জিত করত। অন্যদিকে একজন সাধারণ লোককে নকল রাজা সাজানো হতো। এভাবে চাঁদকে ধোঁকা দিত তারা। চন্দ্রগ্রহণ শেষ হলে বেশিরভাগ সময় নকল রাজাকে বিষ প্রয়োগে হত্যা করা হতো এবং আসল রাজাকে আবার সিংহাসনে বসানো হতো। অ্যাজটেক সভ্যতা পৃথিবীর ইতিহাসে জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল। চন্দ্রগ্রহণের সময় নানা ধরনের বিধি নিষেধও পালন করত তারা, যা আজও বহু দেখা যায়। এছাড়া ভাইকিং মায়ানদেরও ছিল নিজস্ব পদ্ধতি এবং আচার। আচ্ছা, আফ্রিকা আফ্রিকার টোগো এবং বেনিন অঞ্চলের বাতামা বাতামালিবা জাতির লোকেরা চন্দ্রগ্রহণকে সূর্য এবং চন্দ্রের যুদ্ধ বলে মনে করত। তখন লোকেরা যুদ্ধ থামানোর উদ্দেশ্যেও নিয়ে এক জায়গায় সমবেত হতো, এক সময় যুদ্ধ থেমে যেত। এরকম বহু উপকথা রচিত হয়েছে পৃথিবীর ইতিহাসে। তবে আজকের পোস্টের উদ্দেশ্য নিছকই এসব কুসংস্কার নিয়ে না। প্রাচীন মানুষের কাছে যে ব্যাপারটি সবচেয়ে ভয়ের ছিল, সেটি হলো
চাঁদের রক্তিম রূপ ধারণ করা। পূর্ণ চন্দ্রগ্রহণ কেন হয় তা আমরা প্রায় সবাই জানি, তাই এই ব্যাপারটি বলা বাহুল্য মনে হতে পারে। মূল প্রশ্ন হলো, পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ রক্তের মতো লাল হয় কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের পৃথিবীতেই। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এমন সময় পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আলোক রশ্মি গমন করে। এ সময় বায়ুমণ্ডলের ধূলিকণা সহ বিভিন্ন উপাদান থাকার ফলে আলো বিচ্ছুরিত হয়। আলো বিচ্ছুরণ হয় তখন কোনো বড় প্রতিবন্ধকের সম্মুখীন আলো না হলেও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি দৈর্ঘ্যের সমান বহু প্রতিবন্ধকের মুখোমুখি হয়, যার ফলে প্রযোজ্য হয় রিলে বিচ্ছুরণ সূত্র। রিলের বিচ্ছুরণ সূত্রর মূল নীতি এমনভাবে লেখা যায় যে বিচ্ছুরণের মাত্রা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সহজ ভাষায় তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিচ্ছুরণ বেশি হবে। আমরা জানি সূর্যের আলোর মধ্যে রয়েছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল বর্ণের আলোর সংমিশ্রণ। এর মধ্যে বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান সবচেয়ে কম, যার ফলে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে গমন করার সময় বেগুনি বর্ণের আলো বেশি পরিমাণ বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ে। লাল বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্যের মান বেশি, ফলে অন্যান্য আলোর তুলনায় কম বিচ্ছুরিত বা কম ছড়িয়ে পড়ে গমন করতে পারে। এই আলো চাঁদের বুকে আপতিত হয় এবং আপতিত আলোর নির্দিষ্ট শতাংশ আমাদের চোখে প্রতিফলিত আলোক রূপে আসলে আমরা চাঁদকে লাল দেখতে পাই। সূর্য ডোবা কিংবা ওঠার সময় দিগন্ত লাল হয়ে যাওয়ার কারণও একই, শুধু পার্থক্য হলো সূর্য ডোবা বা ওঠার সময় আলো সরাসরি চোখে আসলেও পূর্ণ চন্দ্রগ্রহণের সময় প্রতিফলিত আলো চোখে আসে। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ যে সব সময় রক্তিম থাকে তা নয়, কমলা, কমলা হলুদ ইত্যাদি রঙেরও হয়। মূলত কোন রং হবে সেটা নির্ভর করে বায়ুতে কোন উপাদান আছে কি পরিমাণে তার উপর। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কি রং দেখাবে সেটা পরিমাপ করার জন্য ড্যানজেন স্কেল নামে এক পরিমাপ পদ্ধতি আছে। এটা এখন আলোচনা করব না, সামনের জন্য তুলে রাখলাম বিস্তৃত আলোচনার জন্য। আচ্ছা, তো লেখক এর চেয়ে বেশি আলোচনা করেননি। এখানে যেটা বলছে, আমরা যদি এইভাবে ধরি যে দেখো এদিকে সূর্য আছে, তাই তো অনেক দূরে, কিন্তু সত্যি কথা বলতে কি সূর্যের আলো এখানে আমি কাছাকাছি দেখাচ্ছি বটে, কিন্তু কাজ করে মোটামুটি একেবারে প্যারালাল। সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো বেরোয় সেগুলো আমরা বলতে পারি যে সমান্তরাল আলোক রশ্মির মতো কাজ করে। কেন? কারণ সূর্য পৃথিবী থেকে বহু দূরে আছে। তো যার ফলে যদি পৃথিবী না থাকতো, সূর্য আর চাঁদের মধ্যে না থাকতো, তাহলে এই আলোটাই তো পুরো সোজাসুজি চলে আসতো না সরাসরি চাঁদের উপর। কিন্তু এখন সেটা আসতে পারছে না। কেন? কারণ আমাদের পৃথিবী আছে, যে পৃথিবী আটকে দেওয়ার ফলে একটা ছায়া তৈরি হচ্ছে। সেই ছায়াটা আবার দেখো, সেই ছায়ার আওতার মধ্যে আমি যদি এইভাবে দেখি, সেই ছায়ার আওতার মধ্যে যখন চাঁদ আসে তখনই আমরা বলি চন্দ্রগ্রহণ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে আলো সূর্য থেকে আসছে, এই আলো বা ভিজিবল লাইট হচ্ছে সমস্ত যে সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে রেঞ্জ,
ফ্রম আলফা বিটা গামা থেকে শুরু করে ভিজিবল লাইট, এই যে রেঞ্জ, সেই রেঞ্জে ভিজিবল লাইট তারও পরে রয়েছে। আমরা যদি এরম বলি আলফা, বিটা, গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, তারপরে ভিজিবল লাইট। ভিজিবল লাইটের পরে কি রয়েছে? ভিজিবল লাইটের পরে রয়েছে ইনফ্রারেড। তার আগে আর এগোচ্ছি না, কিন্তু আলট্রাভায়োলেট আর ইনফ্রারেডের রেড মানে কি বুঝিয়ে দিল? সবচেয়ে ছোট যে ওয়েভলেন্থ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হলো ভায়োলেটের, আর সবচেয়ে বড় যেটা সেটা হলো লাল, লাল রঙের। তো কীরম হচ্ছে? ধূলিকণা বা পার্টিকেল, রেইলিস থিওরেম কি বলছে? যে যত ছোট হবে তত বিচ্ছুরণ বেশি হবে, তত ছড়িয়ে পড়বে বেশি। আর যত বড় হবে, একটা খুব মজাদার উদাহরণ দিই। ধরো এই হলো আমার একটা ছোট্ট ধূলিকণা, আর যে ভায়োলেট রে রয়েছে সেটা খুব ছোট, যার ফলে এতে ধাক্কা খেয়ে সে তো যেতে পারবে, তাই না? যা, দেখো কণাটাই দেখা গেল না। আর যদি একটা লাল ওয়েভ লাইট রে হয়, ও বেচারা তো আর দেখবেই না, টপকে চলে যাবে। তো তাহলে বড় তরঙ্গ দৈর্ঘ্য হলে সে আর ধাক্কা খেলো না। তো ধাক্কা না খেলে ও বিচ্ছুরিত মানে চারিদিকে ছড়িয়েও পড়বে না বেশি, তাই জন্য লাল রঙটা ডাইরেক্ট চলে আসে, মানে ওই ওরম ছড়িয়ে পড়তে পারে না, ও গিয়ে ধাক্কা খায়, মানে এই কী বলে বলো, বায়ুমণ্ডলের মধ্যে দিয়েও ধাক্কা খেয়ে সোজাসুজি, মানে যেটুকুনি যেতে পারে, রিফ্র্যাকশন বলো, যাই খুশি বলো, রেলিজ বল, ল বল, থিওরি বলো, যা খুশি বলো, মোটামুটি বায়ুমণ্ডল দিয়ে যেটা চতুর্দিকে না ছড়িয়ে কনসেন্ট্রেট করে যে আলো পৌঁছতে পারে। কোন আলো? মনে রাখতে হবে যে ডাইরেক্ট যে অংশটাও বাদ দিয়েছে সে তো বাদ দিয়েছে, বাকি যেগুলো ধার ঘেঁষে যাচ্ছে, পৃথিবীর ধার ঘেঁষে যে আলোগুলো যাচ্ছে, সেই আলোটা দেখতে মনে হবে যে সোজাসুজি বেরিয়ে চলে গেল, কিন্তু ওই যে একটু তো বাঁকবে, রিফ্র্যাক্ট তো করবে, যাই হোক সেই অনুযায়ী দেখতে গেলে ছড়িয়ে তো পড়বে। সেই যে ছড়িয়ে পড়ে ইনডাইরেক্টলি চাঁদে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। এই যে চাঁদে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো, এই টুঁই তারপর টুঁই, এই ধাক্কা খেয়ে ফিরে এলো, আর যা স্বপ্নে উড়ে গেল রে, কোনো অসুবিধা নেই, ধাক্কা খেলো ফিরে এলো, আর এই আমি আর তুমি আমরা সবাই দেখছি। হ্যাঁ, দেখতে পেলাম, তাই জন্য চাঁদকে লাল দেখা গেল, লজ্জায় লাল নয় কিন্তু। তাহলে আজ এই অবধি, আবার পরে জেনে নেবো, নতুন করে শুনে নেবো। টাটা।